ডিভোর্স পেপারে সই করার পরে এলা সেন পরিবার ছেড়ে কোথায় চলে গেল? সে কি কিরিশের সঙ্গে অন্য কোথাও চলে গেল? কিরিশ এবং এলা বুদ্ধি করে যুক্তি করে কি এমন ফন্দি বের করলো? এলা কোথায় চলে গেল কিরিশকে সাথে নিয়ে? পুরো বিষয়টা আমরা আজ উদ্ঘাটন করতে চলেছি। তো আজকের পর্বের একদম প্রাক মুহূর্তে আমরা শুধু এটাই দেখতে পাচ্ছিলাম, নেহা তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। তার আনন্দ দেখে বাড়ির প্রত্যেকটা মানুষ চলে আসে আর বলতে লাগে, এই মেয়েটা তুমি এখানে কি করছো? তখন সেখানে নেহা প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বলতে লাগে যে এলা এ বাড়ি থেকে চিরদিনের মতো, সারা জীবনের মতো সে বাড়ি থেকে চলে গেছে। আর তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নেহার দিকে। নেহার আনন্দ তখন বাঁধ মেনেছে। আর এদিকে দেখতে পাচ্ছি গোরার ঘুম ভেঙেছে। গোরা ঘুম ভেঙে উঠে এলার চিঠিটা পড়তে লেগেছে। পড়তে পড়তে সে অবাক হয়ে যাচ্ছে। এলা সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে মিস্টার সেন, আমি আপনাকে চিরবিদায় দিচ্ছি। আমি জানি আপনার গলার কাঁটা হয়ে আমি এতদিন ধরে আটকে ছিলাম, তাই আজকে আমার মায়ের গহনাগুলো এখানে রেখে যাচ্ছি। কারণ আপনারা আমার মামাকে বাঁচাতে আপনারা অনেক টাকা খরচ করেছেন। সেই টাকা যতদিন না পর্যন্ত আমি শোধ করতে পারছি, ততদিন পর্যন্ত এই গহনাগুলো আপনি সামলে রাখবেন। আর আমার সঙ্গে সঙ্গে আপনার বিয়ের রিলেশনশিপের সঙ্গে সঙ্গে বিয়ের ডিভোর্সটা আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আপনার পিএ ছিলাম, তাই পিএ থাকার জন্য সেক্ষেত্রেও আমাদের সম্পর্ক তৈরি হতো, তাই পিএতেও কিন্তু আমি রিজাইন করলাম। এই বলে কিন্তু এলা তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা সবকিছু কিন্তু চিঠিতে স্পষ্ট করে লিখে সে কিন্তু বাইরে চলে যায়। তখন সেখানে গোরা প্রচন্ড রকমের আপসেট হয়ে যায়, অনুশোচনায় ভুগতে শুরু করে দেয়। সত্যিই তো আমি কত বড় ভুল করলাম, এলাকে আমি কত দোষ দিয়েছি, কত আঘাত করেছি, কত বড় যন্ত্রণা দিয়েছি। তাই গোরা মনের গভীরে ভাবতে ভাবতে সে কিন্তু নিচে নেমে আসে। আর নিচে নেমে এসে এলা এলা করে চিৎকার করতে শুরু করে দেয়। তখন সেখানে মঈন আক্তার হাত থেকে চিঠিটা নিয়ে সেই দেবজ্যোতি সেনের হাতে তুলে দেয়। দেবজ্যোতি সেন তখন দেখে বলতে লাগে, এটা তোমার জন্য হয়েছে গোরা, তোমার জন্য হয়েছে এটা। তখন সেখানে নেহা বলতে লাগে, না না, ও তো ঠিক হয়েছে। আরে এলা বাড়ি থেকে চলে গেছে তো ভালোই হয়েছে, ভালোই হয়েছে। এখানে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি মেঘনা মুখটা ধরে। মেঘনা বলতে লাগে যে আমি এতদিন পর্যন্ত দেবজ্যোতি সেনকে, আমার বাবাকে ঘৃণা করে এসেছি, কিন্তু দাদা ভাই তুই যেটা করলি, তুই তো বাবার থেকেও বেশি বড় কাজ করলি। তুই বাবাকে ঘৃণা করতে করতে বাবার মতোই হয়ে উঠেছিস। আজকে এলাকে যে কষ্ট দিয়েছিস, যন্ত্রণা দিয়েছিস, সেই যন্ত্রণার দাম তোকে একদিন দিতে হবে। তোর কোনোদিন সুখ হবে না, তুই কোনোদিন সুখী হতে পারবি না। এদিকে তখন এমন একটা বক্তব্যের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নেহা তখন মনে মনে ভাবতে লাগে, বাহ ঠিকই হয়েছে, ভালোই তো হয়েছে, এবার আমি আমার আসল খেলটা দেখাবো। আর অন্যদিকে দেখতে পাচ্ছি এলা যখন সেই পার্কের বেঞ্চিতে গিয়ে বসেছে, সেখানে ক্রিশ চলে আসে এবং ক্রিশ এসে তাকে দুঃখ গলায় ভারাক্রান্ত মন নিয়ে বলতে লাগে, বৌদিদি তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, সেন পরিবার ছেড়ে চলে যাচ্ছ, তাহলে আমার কি হবে? তুমি তো কথা দিয়েছিলে আমার দা ভাইয়ের মনের মধ্যে ভালোবাসার সাগর ডুবিয়ে দেবে, আমাকে যোগ্য মর্যাদা পাইয়ে দেওয়ার জন্য তুমি লড়াই করবে। তাহলে সবকিছু বন্ধন অটুট করে, সবকিছু বন্ধনকে ছিঁড়ে দিয়ে ছাড়খাড় করে দিয়ে তুমি কেন চলে যাচ্ছ? তখন এলা বলতে লাগে, না আমি আর সেন পরিবারে যাব না, আমি এখানেই ভালো আছি। ওই পরিবারের বন্ধন আমি মুক্তি দিতে চাইছি, তোমার দাদা ভাই মনে হয় আমাকে ছেড়েও ভালো থাকতে পারবে। কিন্তু ক্রিশ শুনতে চাইছে না, সে বলতে লাগে বারবার, সেন পরিবারে আবার ফিরে চলো। এদিকে তখন দেখতে পাচ্ছি সেন পরিবারের মধ্যে ঠাকুমা কিন্তু বলতে লাগে, ভালোই হয়েছে তো, আপদ বিদায় হয়েছে, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। কিন্তু এদিকে মেঘনা কোনো মতেই মানতে চাইছে না। সে বলতে লাগে, না কোনোভাবেই কিন্তু এলাকে এত বড় কষ্ট দেওয়া ঠিক হয়নি। আর তোমার দাদু ভাই কোথায় ছিল বলো তো, কোথায় ছিল? এত কষ্ট, এত যন্ত্রণা, সে সারাটা রাত নেহার সঙ্গে রাত কাটিয়েছে বলেই এলা বৌদি আর আমি ওই বিষয়টা দেখে কিন্তু এলা বৌদি প্রচন্ড কষ্ট আর যন্ত্রণায় সেখান থেকে পেরিয়ে গেছে। এবং গোরার সামনে গিয়ে বলতে লাগে, দা ভাই তুই যে কাজটা করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই জীবনে সুখী হতে পারবি না। এলাকে কষ্ট দিয়ে তুই যে পাপটা করেছিস, তার জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই জীবনে সুখী হতে পারবি না। এদিকে তখন দেখতে পাচ্ছি গোরা প্রচন্ড গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। আর মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ এই ঘৃণারই তো যোগ্য আমি কোনোদিন এলাকে ভালোবাসা দিতে পারিনি। এদিকে দেখতে পাচ্ছি ক্রিশ তাকে বোঝানোর চেষ্টা করতে লাগে, এলাকে বারবার বোঝানোর চেষ্টা করতে লাগে, বৌদি তুমি ফিরে চলো, তুমি আমাদেরকে কথা দিয়েছিলে, তাহলে তুমি কেন আজকে কথাটা ফিরিয়ে নিচ্ছ, কেন এটা করছো? কিন্তু এলা সেখানে একদম নির্বাক চলচ্চিত্রের মতো বসে থাকে, সে কিন্তু কিছুই বলতে পারছে না। এদিকে তখন এলা বলতে লাগে যে আমি দূর থেকেও আমার এই ভাইটার পাশে থাকবো। কিন্তু এদিকে ক্রিশ বলতে লাগে, না দূর থেকে কখনো পাশে থাকা যায় না, পাশে থাকতে গেলে আমাদের সেন পরিবারের মধ্যেই তোমাকে থাকতে হবে, সেখানেই থেকে আমাদের পাশে থাকতে হবে, আমার দাদা ভাইকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে এবং আমার যোগ্য মর্যাদা আমাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু এলা বলতে লাগে, না আমি আর কখনো সেখানে ফিরে যাব না। এদিকে তখন গোরার বাবা প্রচন্ড রেগে যায় আর বলতে লাগে, মেঘনা যে কথাগুলো বললো, তুমি যদি তোমার কষ্ট যন্ত্রণা দিয়ে তাকে একবারে শেষ করে দিয়ে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করে থাকো, তাহলে আমি তোমাকে বলছি, তোমাকে এই কারণের জন্য তোমাকে আমি ত্যায্য পুত্র করে দেবো। সেন পরিবারের সমস্ত সহায় সম্পত্তি, সেন আর জেমস আর জুয়েলার্সের সমস্ত সম্পত্তি আমি কিন্তু আর তোমার হতে দেবো না। এদিকে তখন দেখতে পাচ্ছি
যে এদিকে তখন দেখতে পাচ্ছি নেহা প্রচন্ড রকমের খেপে উঠেছে আর বলতে লাগে, না গোরা তুমি কেন ছাড়বে, তুমি তোমার অধিকার ছাড়বে না, কাকু এটা করতে পারেন না, এটা আপনি করতে পারেন না। এদিকে তখন একদিকে মৈনাক চলে আসে, মৈনাক এসে বলতে লাগে, না না এই নেহা তুমি এইটা কি বলছো, এটা কি বলছো, আরে ওকে যা অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, ও যাক না, তুমি আর ও চলে যাও, চলে যাও, তুমি বিদেশে চলে যাও, সেখানে গিয়ে তোমরা সুখে থাকো, আরে তোমার ভালোর জন্য তো আমি কাজটা করছি। এই বলে নেহা এবং মৈনাক মনে মনে মানে কানে কানে কিন্তু কথোপকথন করতে শুরু করে দেয়। আর এদিক থেকে গোরা প্রত্যেকটা বিষয় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখতে শুরু করে দেয়। তখন নেহা মনে মনে ভাবতে লাগে, না সেন্ট জেমস আর জুয়েলার্সের কোনো সম্পত্তি আমি কিন্তু নষ্ট হতে দেবো না। আমি সেইভাবে একদিক থেকে তো আমি গোরাকে হাত করে নিই, তারপরে দেখছি সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের সমস্ত সম্পত্তি আমি কি করে নিজের হাতে এনে দিই। এদিকে তখন দেখতে পাচ্ছি যে সুতপা সে কিন্তু প্রচন্ড রাগে এবং ক্ষোভে ফেটে উঠেছে আর বলতে লাগে, গোরা তুই এটা কি করলি, এটা তুই কি করলি, তুই কি করলি, তুই মেয়েটাকে যে তাড়িয়ে দিলি, মেয়েটাকে যে এরকম এত খারাপ ব্যবহার করলি, তুই এটা ঠিক করলি না, তুই এটা ঠিক করলি না, তুই মানুষ নাকি। তখন গোরা বলতে লাগে, আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি, এরকম একটা মানুষের সঙ্গে থাকার চেয়ে না থাকা ভালো। আর 4 মাস পরে তো এমনিতে চলে যেত, তার থেকে দুদিন আগে এখান থেকে চলে গেছে, তাতে কি সমস্যা হয়েছে। এদিকে তখন ঠাকুমা বলতে লাগে, হ্যাঁ আরে যে মেয়েটা দুদিন আগে যেত সে তো দুদিন পরে গেছে, ব্যাস মিটে গেছে, ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। এদিকে তখন মেঘনা প্রচন্ড রেগে যায় আর এদিকে নেহার একেবারে চুলটা ধরে বলতে লাগে, চলো এখান থেকে চলো, তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেবো, বাড়ি থেকে বের করে দেবো। তখন সেখানে গোরা সামনের দিকে চলে যায়, বলতে লাগে, মেঘনা তুমি তোমার কাজে যাও, তুমি তোমার কাজে যাও, তোমার ঘরের মধ্যে চলে যাও, তুমি তোমার মাথার একদম ঠিক নেই। তখন মেঘনা সেখান থেকে চলে যায় আর এদিকে তখন মানে কি বলবো, ঠাকুমা একেবারে নির্দেশ দিয়ে দেয় যে নেহা আর আমার দাদু ভাই এই বাড়ি থেকে কোথাও যাবে না, ওরা দুজনাই এ বাড়িতে থাকবে। তখন সেখানে গোরা সামনের দিকে এগিয়ে যেতে মৈনাক তাকে বলতে লাগে, তোর এত বড় অপমান করেছে, তোকে ন্যায্যপুত্র করে বলেছে, তাও তুই এ বাড়িতে থাকবি। তখন সেখানে গোরা বলতে লাগে, হ্যাঁ অবশ্যই থাকবো আমি, আরে তাই কি হয়েছে, তোর কাছে সমস্যা কি। তখন মৈনাক বলতে লাগে, আরে আমার কোনো সমস্যা নেই। তখন গোরা বলতে লাগে, আরে আমার যে কালপিটটা সেই দেব কি বলবো, সেই যে মারতে চেয়েছিল সেই অভিজিতের কিন্তু মানে কোমা থেকে সে বেরিয়ে এসেছে, সে কিন্তু এখন বয়ান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমি তার ব্যবস্থাটা করেই কিন্তু এখান থেকে যাব। তখন মৈনাকের মুখটা একেবারে লাল হয়ে যায়, গোরা কিন্তু প্রত্যেকটা বিষয় বুঝতে পেরে যায়। আর এদিকে তখন অন্যদিকে দেখতে পাচ্ছি যে এলা তার বাড়িতে চলে গেছে এবং বাড়িতে গিয়ে তার মায়ের সাথে বলতে লাগে, মা আমি ওই বাড়ি থেকে সারা জীবনের মতো আমি এখানে চলে এসেছি। এইদিকে তখন মামিমা চলে আসে, তখন আমরা দেখতে পাচ্ছি যে মামিমার কাছে গিয়ে এলা বলতে লাগে, মামিমা আমাকে কয়েকটা দিন একটু থাকার সুযোগ দাও, আমাকে কয়েকটা দিন থাকার সুযোগ দাও, আমি তোমাদের মুখে চুনকারিতে মাখাতে আসিনি, আমি তোমাদের ঘাড়ে বসে খেতেও আসিনি, আমি একটা চাকরি জোগাড় করে নিয়ে সবকিছু ব্যবস্থা করে নেবো। তখন সেখানে মামিমা বলতে লাগে, তুই কি ভাবিস তুই আমাকে, আমি কি কাঠ ইট জড় পদার্থ একটা, আমরা তো মন বলে কিছু আছে, আরে তুই আমাদের নিরাজ যেরকম অধিকার আছে এ বাড়িতে, তোরও সেরকম অধিকার আছে, তুই যতদিন খুশি এ বাড়িতে থাক, তুই চাকরির ব্যবস্থা কর, কোনো সমস্যা নেই, তুই এ বাড়িতেই থাক। এই বলে কিন্তু এলা তার মাইমাকে বুকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে দেখতে পাচ্ছি মৈনাক প্রচন্ড রকম ভাবে মানে টেনশন করতে শুরু করে দেয় আর টেনশনের অবস্থায় কিন্তু নেহা চলে আসে, বলতে লাগে, মৈনাক তোমার কি হয়েছে, তোমার চোখ মুখ যেন একটা লাল হয়ে গেছে। তখন মৈনাক বলতে লাগে, নেহা তোমাকে তো আমি সব হেল্প করেছি, সমস্ত কিছু হেল্প করেছি, তুমি আমাকে একটা হেল্প করতে পারবে। তখন নেহা তাদের সম্মতি দিয়ে দেয়। আর অন্যদিকে দেখতে পাচ্ছি যে গোরা কিন্তু গাড়িটা নিয়ে সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এমন সময় রেমু তাকে ধরে আর বলতে লাগে, তুই এত কিছু করছিস বৌদিদের জন্য, এত কিছু করছিস, তুই যাই করিস না কেন তুই কিন্তু বৌদিদিকে ভালোবেসে ফেলেছিস, তাহলে বৌদিদিকে এরকম ভাবে তাড়িয়ে দিলি কেন, এরকম ভাবে তাকে বাধ্য করলি কেন। তখন সেখানে গোরা বলতে লাগে, তুই ছোট মানুষ, তুই এখন কিছু বুঝতে পারবি না। কিন্তু এদিক থেকে রেমু বলতে লাগে, আমি বুঝতে পারি আর না পারি এইটুকু জ্ঞান ভাই আমার হয়েছে যে তুই বৌদিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিস বলেই, ভালোবাসিস বলেই তার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছিস, এত কিছু করছিস। তখন সেখানে রেমু আবারও প্রশ্ন করতে লাগে, ভাই একটা সত্যি কথা বলতো, তুই আরে মৈনাকদার সঙ্গে এরকম মিথ্যে কথা বললি কেন যে অভিজিৎ এখনো ভালো হয়ে গেছে। তখন সে গোরা বলতে লাগে, আসলে এই কালপিটটাকে ধরার জন্য আমি কিন্তু এই খবরটা দিয়েছি, যে এই ব্যবস্থাটা করেছে, যে এই কালপিট, যে এই ভিলেন, তাকে আমি ধরার জন্য এই ব্যবস্থা করেছি, সে নিশ্চয়ই হসপিটালে যাবে তাকে মারতে, আমি এক্ষুনি হসপিটালে যাচ্ছি। এই বলে কিন্তু গাড়িতে করে রওনা হয়ে যায় গোরা হসপিটালের উদ্দেশ্যে। আর এদিকে তখন এরা তখন সেই হাসপাতালে চলে গিয়েছে, সেই হাসপাতালে গিয়ে চাকরির ইন্টারভিউ দিতে গেছে এবং সেই ম্যাডাম সমস্ত ডকুমেন্ট দেখে বলতে লাগে যে এলা তোমার চাকরিটা হবে না, কারণ 2 বছরের এক্সপিরিয়েন্স কোনো ব্যক্তিকে আমি এখানে নেব। কিন্তু এরা বলতে লাগে, আপনি যে কাজ দেবেন সে কাজ আমি করে নিতে পারবো। কিন্তু মহিলাটা বলতে লাগে, না এক্সপিরিয়েন্স লোক, আমি তো মানে খবরের কাগজে লিখেই দিয়েছিলাম যে এক্সপিরিয়েন্স লোক ছাড়া আমি নিতে পারবো না, সরি আপনি আসতে পারেন। তখন এরা সেখান থেকে গুটি পায়ে ভারাক্রান্ত মনে সেই না বাইরে বেরিয়েছে, হঠাৎ করে কিন্তু গোরা একেবারে হুঁশোর মতো তাকে কিন্তু ধাক্কা মেরে ফেলে দেয় আর সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে হঠাৎ করে এর পরবর্তী পর্বে দেখতে পাচ্ছি যে মৈনাক স্যারের গাড়ি দেখে সে কিন্তু থমকে দাঁড়িয়ে গেছে এবং মৈনাক স্যার কার সঙ্গে একটা কথা বলছে, যুক্তি করছে, সেটা কিন্তু ভিডিও ক্যামেরা করতে ব্যস্ত হয়ে রয়েছে। আর এদিকে তখন দেখতে পাচ্ছি হাসপাতালের মধ্যে কোনো একটা নার্স সম্ভবত সেখানে নেহা চলে গেছে এবং নেহা গিয়ে কিন্তু সেই অভিজিৎকে মারার জন্য 20 ইঞ্জেকশন পুশ করতে শুরু করে দেয়। এমন সময় সেখানে কিন্তু গোরা চলে যায় এবং গোরা গিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। তাহলে এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে, গোরা কি নেহাকে ধরে ফেলবে, মৈনাককে কি ধরে ফেলবে এবং কালপিটকে একেবারে সমস্ত শাস্তি সে দিতে পারবে, কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয়, অবশ্যই কমেন্ট আমাকে জানিও।